আমাদের আজকের ভিডিও ক্লাসের টপিকটি হচ্ছে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় রেওয়ামিল। আমরা জানি হিসাব চক্রের যে কয়টি ধাপ রয়েছে, রেওয়ামিল হচ্ছে তার মধ্যে চতুর্থ ধাপ। রেওয়ামিল মূলত গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য ব্যবহার করা হয়। গাণিতিক শুদ্ধতা যাচাই না করেই যদি আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়, তবে প্রস্তুতকৃত বিবরণী সঠিক তথ্য নাও প্রকাশ করতে পারে। সে কারণেই মূলত খতিয়ানে যে সমস্ত লেনদেনগুলো হিসাবভুক্ত হয়, সে সমস্ত লেনদেনের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্যই আমরা রেওয়ামিল প্রস্তুত করে থাকি। তাহলে আমরা আসি রেওয়ামিল কি সেটির ধারণায়। মূলত খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট দিনে একখানা পৃথক খাতায় বা কাগজে সকল হিসাবের উদ্ধৃতগুলোকে ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাহাকে রেওয়ামিল বলে। মূলত যদি আমরা রেওয়ামিলের দুটি পক্ষ যে রয়েছে, ডেবিট এবং ক্রেডিট, দুই দিকের যোগফল যদি মিলে যায়, তাহলে আমরা ধরে নেই যে এখানে কোনো গাণিতিক ভুল নেই। কিন্তু দুদিকের যোগফল সমান না হলে বুঝতে হবে দোতরফা দাখিলা অনুসারে হিসাব সংরক্ষণে কোনো ভুল ত্রুটি আছে। কিন্তু এই ধারণাটি একটু ব্যতিক্রমধর্মী ব্যাখ্যা রয়েছে, যেটি আমরা এই আলোচনার শেষের দিকে জানতে পারবো। রেওয়ামিল কি? রেওয়ামিলের বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু ক্লিয়ার হই, তাহলে আমরা রেওয়ামিল সম্পর্কে আরেকটু ক্লিয়ার কনসেপ্ট পাবো। যেমন এখানে বলা হয়েছে, খতিয়ানভুক্ত হিসাবসমূহের ডেবিট এবং ক্রেডিট উদ্ধৃতের একটি বিবরণী হলো রেওয়ামিল। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই বা আর্থিক বিবরণীতে সুবিধার জন্য এটি তৈরি করা হয়। রেওয়ামিলের বৈশিষ্ট্যগুলোতে রয়েছে পৃথক কাগজে প্রস্তুত। যেহেতু রেওয়ামিল তৈরি করা মূলত অপরিহার্য কোনো ধাপ নয় বা বাধ্যতামূলক নয়, সেহেতু এটি প্রস্তুত করার জন্য কোনো হিসাবের বই সংরক্ষণ করতে হয় না, বরং এটি একটি আলাদা পৃথক কাগজে তৈরি করতে হয়। বিবরণী বা তালিকা, এটি হিসাবের জেরগুলোর একটি তালিকা বা বিবরণী, এটি হিসাবের কোনো অংশ নয়। এতে সকল প্রকারের হিসাবে অন্তর্ভুক্ত হয়। এটি নির্দিষ্ট সময় পর পর তৈরি করা হয়। নরমালি এটি 6 মাস পর বা 1 বছরে তৈরি করা হয়। এটি হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করে। এর মাধ্যমে কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়, কারণ রেওয়ামিলে সব ধরনের হিসাবেরই একটি উদ্ধৃত থাকে। এরপর আমরা আসি রেওয়ামিল কি উদ্দেশ্যে প্রস্তুত করা হয় সে ব্যাপারে। যদিও রেওয়ামিল প্রস্তুত করা বাধ্যতামূলক নয়, তারপরেও হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই যা খতিয়ানে হিসাবভুক্ত যে লেনদেনগুলো রয়েছে সেগুলোর শুদ্ধতা যাচাই এবং আয় ব্যয় বিবরণী প্রস্তুতকরণে এটি অনেক কাজে লাগে। যেমন আমরা যে উদ্দেশ্যগুলোতে রেওয়ামিল প্রস্তুতকারী থাকি সেগুলো হচ্ছে, জাবেদা ও খতিয়ানের লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা তা যাচাই করে, আর্থিক বিবরণী তথা বিশদ আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত সহজ করে, জাবেদা ও খতিয়ানে কোনো ভুল ত্রুটি থাকলে তা উদ্ঘাটন ও সংশোধন করা যায়। দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক জাবেদা ও খতিয়ানের লেনদেন লিপিবদ্ধ হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য রেওয়ামিল প্রস্তুত করা হয়। খতিয়ানের সকল জের একসাথে থাকে বলে আর্থিক বিবরণী প্রস্তুতে সময় ও শ্রমের অপচয় রোধ হয়। রেওয়ামিলের সাহায্যে কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। রেওয়ামিল কিভাবে প্রস্তুত করা হয়? আমরা জানি যে প্রথমে লেনদেনের দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী লেনদেন সংগঠন হওয়ার সাথে সাথে এটিকে ডেবিট ও ক্রেডিটে আলাদা আলাদা ভাগে বিভক্ত করে আমরা জাবেদাভুক্ত করি। এরপর তা থেকে খতিয়ান প্রস্তুত করা হয় এবং খতিয়ানের এবং জাবেদার গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্যই মূলত রেওয়ামিল প্রস্তুত করা হয়, যা পরবর্তীতে আয়ব্যয় বিবরণী প্রস্তুতে সাহায্য করে। এখানে দেখে আমরা কিভাবে প্রস্তুত করা হয়। খতিয়ানের সকল হিসাবের উদ্ধৃত নির্ণয় করার পর ডেবিট উদ্ধৃতগুলোকে ডেবিট দিকে এবং ক্রেডিট উদ্ধৃতগুলোকে ক্রেডিট দিকে একটি আলাদা কাগজে বা খাতায় লিপিবদ্ধ করে রেওয়ামিল প্রস্তুত করা হয়। এখানে উল্লেখ্য যে সাধারণত সমাপনী মজুদ পণ্য রেওয়ামিল অন্তর্ভুক্ত হয় না। এই নিয়মগুলো আমরা কিছুক্ষণ পরে দেখব। আমরা এখানে রেওয়ামিলের একটি নমুনা ছক দেখতে পাচ্ছি, যেখানে প্রতিষ্ঠানের নাম এবং সাল এবং তারিখের কথা বলা হয়েছে। এখানে মূলত জাবেদার মতোই 5টি আলাদা ঘর করা হয়েছে।
যেখানে আছে ক্রমিক নং, হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট এবং ক্রেডিট টাকা। যেহেতু রেয়ামিল হিসাবের কোনো অংশ নয় এবং এটি বাধ্যতামূলক নয়, সেহেতু রেয়ামিলের কোনো স্বীকৃত ছক নেই, কোনো সুনির্দিষ্ট ছক এর জন্য প্রদান করা হয়নি। মূলত এখানে যে ছকটি দেওয়া আছে, উল্লেখিত এই ছকটি বহুলভাবে ব্যবহার করা হয়। রেয়ামিলের বিভিন্ন ছকের বিভিন্ন ঘরের বর্ণনা এখানে দেওয়া রয়েছে। ক্রমিক বা কোড নং, হিসাবের যদি কোনো কোড নং থাকে তবে হিসাবের বিপরীতে সেই কোড নং, হিসাবের কোড নং না থাকলে ধারাবাহিকভাবে ক্রমিক নং বসাতে হয়, যেমন 1, 2, 3 ইত্যাদি। হিসাবের শিরোনাম, খতিয়ানে যে সমস্ত হিসাবের উদ্ধৃত আনা হয় সেগুলোর শিরোনাম বসাতে হয়, যেমন মূলধন হিসাব, আসবাবপত্র হিসাব, বেতন হিসাব ইত্যাদি। মূলত জাবেদা করার সময় আমরা যে হিসাবগুলোর বিপরীতে ডেবিট এবং ক্রেডিট লিখে থাকি, ডেবিট এবং ক্রেডিট ঘরে সেই হিসাব খাতগুলোকে লিখতে হবে। খতিয়ান পৃষ্ঠা, খতিয়ানের যে পৃষ্ঠা হতে হিসাবের উদ্ধৃত রেয়ামিলে স্থানান্তর করা হয়েছে সেই পৃষ্ঠা নং এখানে লেখা হয়, ফলে ভুল ত্রুটি হলে সেই তারিখ অনুযায়ী বা সেই ঘর অনুযায়ী সহজেই সেটি বের করে ফেলা সম্ভব হয়। এরপর রয়েছে ডেবিট উদ্ধৃত খাত। ডেবিট উদ্ধৃতগুলোর টাকার পরিমাণ এই ঘরে লিখতে হয়, ক্রেডিট উদ্ধৃত খাতে ক্রেডিট উদ্ধৃত টাকাগুলো লেখা হয়। রেয়ামিল প্রস্তুতে আমরা কিছু বিষয় বিবেচনা করব, তাহলে আমাদের রেয়ামিল প্রস্তুতকরণ সহজ হবে এবং শুদ্ধ রূপে আমরা রেয়ামিলটি প্রস্তুত করতে পারবো। যেমন আমরা প্রথমে আসি মজুত পণ্যের কথায়। যখন আমরা মজুত পণ্য লিপিবদ্ধ করব সেক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। প্রারম্ভিক মজুত পণ্য ও সমাপনী মজুত পণ্যের মধ্যে কেবলমাত্র প্রারম্ভিক মজুত পণ্যই রেয়ামিলে আসবে, সমাপনী মজুত পণ্য আসবে না, কারণ হিসাবকাল শেষ হওয়ার পর সমাপনী মজুত পণ্য গণ্য করা হয় এবং প্রারম্ভিক মজুত পণ্য নির্ণয় করার সময় সমাপনী মজুত পণ্য কাউন্ট করা হয়। প্রারম্ভিক নগদ দান হিসাব এবং প্রারম্ভিক ব্যাংক জমা হিসাবের মধ্যে প্রারম্ভিক নগদান হিসাবকেই রেয়ামিলে আনতে হয়, কারণ সমাপনী হাতে নগদ ও সমাপনী ব্যাংক জমার মধ্যেই প্রারম্ভিক জের অন্তর্ভুক্ত থাকে। তাহলে আমরা মনে রাখবো যে প্রারম্ভিক মজুত পণ্য এবং সমাপনী নগদান হিসাব এবং সমাপনী ব্যাংক হিসাবটি আমরা রেয়ামিলে আনবো। যে সমস্ত হিসাবের ক্ষেত্রে প্রদত্ত বা প্রাপ্য এই সমস্ত কথা উল্লেখ করা না থাকবে, অর্থাৎ প্রদত্ত বা প্রাপ্য আয়ের ক্ষেত্রে বা খরচের ক্ষেত্রে আমরা ধরে নেব সেগুলো প্রদত্ত। যেমন যদি থাকে যে ভাড়া, বাট্টা, কমিশন, সুদ, তাহলে আমরা ধরে নেব যেগুলো প্রদত্ত ভাড়া, প্রদত্ত বাট্টা, প্রদত্ত কমিশন, প্রদত্ত সুদ ইত্যাদি, এগুলো হিসাবের ডেবিট দিকে যাবে। তারপরে রেয়ামিলে যদি গরমিল হয় এবং উক্ত গরমিলের ফলে যদি ক্রেডিট পাস ছোট হয় এবং ক্রেডিট পাসে যদি মূলধন দেয়া না থাকে, তবে উক্ত গরমিল উদ্ধৃতকে অনিশ্চিত হিসাব না লিখে আমরা মূলধন হিসেবে লিখতে পারবো, কারণ প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন থাকে। যেটি করতে হবে সেটি হচ্ছে রেয়ামিলের ডেবিট এবং ক্রেডিট সাইডে আমরা দেখব যে হিসাবটি ঠিক হচ্ছে কিনা, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিটের অ্যামাউন্টটি ঠিক আছে কিনা। যদি ডেবিট এবং ক্রেডিটের অ্যামাউন্টটি ঠিক না থাকে তাহলে আমরা যে ব্যালেন্সটি রয়েছে, অর্থাৎ যেই টাকার পরিমাণটি কম থাকবে সেই টাকার পরিমাণটিকে আমরা মূলধন হিসাব নামে ক্রেডিট পাশে দেখিয়ে দেব। বিক্রয় খতিয়ানের উদ্ধৃতকে দেনাদার হিসাব ধরে ডেবিট করতে হবে, ক্রয় খতিয়ানের উদ্ধৃতকে পাওনাদার হিসাব ধরে ক্রেডিট করতে হবে। সাধারণত শিক্ষানবিশ ভাতা প্রতিষ্ঠান প্রদান করে থাকে বলে একে ডেবিট করতে হবে এবং শিক্ষানবিশ সালামি প্রতিষ্ঠান পেয়ে থাকে বলে এটিকে আয় ধরে ক্রেডিট করতে হয়। তাহলে আমরা শিক্ষানবিশ ভাতা ধরবো ডেবিট এবং শিক্ষানবিশ সালামি ধরবো ক্রেডিট। সম্ভাব্য দায় এবং সম্ভাব্য সম্পদ রেয়ামিলে আসবে না, কারণ এগুলো নিশ্চিত দায় বা সম্পদ নয় বলে রেয়ামিলের নিচে এটিকে পাদটিকার মাধ্যমে দেখাতে হবে। আমরা যদি দেখি যে রেয়ামিলের দুই পাশে যে হিসাবটি রয়েছে, যে অ্যামাউন্টটি রয়েছে সেটি সমান না হয়, তবে সেটিকে সাময়িকভাবে আমরা অনিশ্চিত হিসাব নাম দিয়ে উভয় পার্শ্ব সমান করে দেখাতে হবে। খতিয়ানের ডেবিট উদ্ধৃত ও ক্রেডিট উদ্ধৃত রেয়ামিলের অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে রেয়ামিল প্রস্তুতকরণ। যাবতীয় সম্পদ সমূহ ডেবিট পাশে যাবে, যাবতীয় খরচ বা ব্যয় সমূহ, অগ্রিম খরচ সমূহ, প্রাপ্য আয় সমূহ, বিক্রয় ফেরত, উত্তোলন, প্রদত্ত ঋণ ইত্যাদি। ক্রেডিট পাশে যাবে যাবতীয় দায় সমূহ, যাবতীয় আয় বা লাভ সমূহ, অনুপার্জিত আয়, যে কোনো ধরনের সঞ্চিতি, ক্রয় ফেরত ইত্যাদি। আমরা পরবর্তী স্লাইডে দেখব
যে সমস্ত আইটেম ডেবিট হবে, অর্থাৎ আগের স্লাইড শোতে আমরা দেখেছিলাম, আমরা আলাদা আলাদা করে ডেবিট এবং ক্রেডিটের আইটেমগুলোকে দেখেছিলাম, এবং এখানে আমরা যে আইটেমগুলো ডেবিট হয় সম্পত্তির বিভিন্ন ক্যাটাগরিকে আলাদা করতে চেয়েছি। যাবতীয় খরচগুলোর নামগুলো আমরা এখানে উল্লেখ করেছি, ক্ষতিসমূহ, অগ্রিম খরচাবলী, বকেয়া আয়, অন্যান্য। অর্থাৎ যে সমস্ত আইটেমগুলো ডেবিট পাশে যাবে তার মোটামুটি একটা আইটেমগুলোকে আমরা আলাদা করেছি, সর্ট আউট করেছি। একইভাবে ক্রেডিট আইটেমগুলোকে এখানে সর্ট আউট করেছি। রেয়ামিলে যে সমস্ত দফা অন্তর্ভুক্ত হবে না। সমাপনী মজুত পণ্য, আমরা এর আগে ব্যাখ্যা দিয়েছিলাম সমাপনী মজুত পণ্য কেন রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। কারণ প্রারম্ভিক মজুত পণ্য ও ক্রয়ের একটি অংশ হচ্ছে সমাপনী মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য ও ক্রয় রেয়ামিলের ডেবিট দিকে অন্তর্ভুক্ত হয় বলে সমাপনী মজুত পণ্য রেয়ামিলের দেখানোর প্রয়োজন নেই। এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে, বলা হয়েছে প্রারম্ভিক পণ্য দেওয়া আছে 50,000 টাকা এবং ক্রয় হিসেবে উদ্বৃত্ত 1,70,000 টাকা। উক্ত প্রতিষ্ঠানের হিসাবে বছর শেষে সমাপনী মজুত পণ্য 70,000 টাকা। এক্ষেত্রে রেয়ামিলের ডেবিট থেকে প্রারম্ভিক মজুত পণ্য 50,000 টাকা এবং ক্রয় 1,70,000 টাকা দেখাতে হবে। যেহেতু সমাপনী মজুত পণ্য 70,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য ও ক্রয়ের সমষ্টি 2,20,000 টাকার অংশ, এজন্য উহাকে রেয়ামিলে দেখানোর প্রয়োজন নেই। একইভাবে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, কারণ প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত সমাপনী নগদ উদ্বৃত্তের মধ্যে অন্তর্ভুক্ত থাকে এবং শুধুমাত্র সমাপনী নগদ উদ্বৃত্ত আমরা রেয়ামিলের ডেবিট দিকে দেখানো হয়। উদাহরণস্বরূপ একটি প্রতিষ্ঠানের প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত 30,000 টাকা, হিসাবের মোট নগদ প্রাপ্তি 1,50,000 টাকা এবং প্রদান 1,30,000 টাকা। এক্ষেত্রে কি হয় সেটা আমরা দেখি। এখানে ব্যালেন্স মানে প্রারম্ভিক উদ্বৃত্ত যেটি 30,000 টাকা ছিল সেটিকে আমরা দেখাচ্ছি এবং বিবিধ হিসাব মানে সারা বছরের প্রাপ্তি আমরা 1,50,000 টাকা দেখাচ্ছি, যেটি 1,80,000 টাকা। এটা হচ্ছে আমরা নগদান হিসেবে আমরা এটাকে কিভাবে হিসাবভুক্ত করেছিলাম সেটি দেখাচ্ছি। 1,80,000 টাকা আছে ডেবিট পাশে এবং বিভিন্ন হিসাব খাত বা নগদে প্রদান আছে 1,30,000 টাকা এবং ব্যালেন্স শিট হিসেবে আছে 50,000 টাকা, 1,80,000 টাকা। অর্থাৎ এখানে যে সমাপনী উদ্বৃত্ত 50,000 টাকাটি রয়েছে সেটি মূলত যেই ডেবিট পাশে যে মোট ব্যালেন্সটি রয়েছে 1,80,000 টাকা তারই একটি অংশ। তাহলে যদি আমরা নগদান হিসেবে একবার 1,80,000 টাকা এবং প্লাস আরো 50,000 টাকা দেখাতে যাই তাহলে এটি হিসাবের কোনো অ্যাকচুয়াল খাত হলো না। মূলত এই 50,000 টাকার হিসাব ধরেই আমরা 1,80,000 টাকাটি হিসাব করেছি, তাই আমরা আলাদা করে 50,000 টাকার হিসাবটি আর দেখাচ্ছি না। এরপর আছে প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত। প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত তা জমার উদ্বৃত্ত হোক বা জমাতিরিক্ত হোক তা রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, কারণ প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত সমাপনী উদ্বৃত্তের মধ্যেই অন্তর্ভুক্ত থাকে। যেহেতু সমাপনী ব্যাংক উদ্বৃত্ত রেয়ামিলে দেখানো হয় সেহেতু প্রারম্ভিক উদ্বৃত্ত রেয়ামিলে দেখানোর দরকার নেই। যেমন এখানে একটি উদাহরণ দেওয়া আছে, হিসাবের প্রারম্ভিক ব্যাংক জমার উদ্বৃত্ত তার মানে ব্যালেন্স বিডি আছে 50,000 টাকা, বিভিন্ন হিসাব খাত ব্যাংকে জমা আছে 1,70,000 টাকা, দুটিকে একসাথে যোগ করে দেখা আছে 2,20,000 টাকা। এখানে বিভিন্ন হিসাব খাত ব্যাংক হতে উত্তোলন দেওয়া আছে 1,30,000 টাকা, ব্যালেন্স শিটে দেওয়া আছে 90,000 টাকা। তাহলে আমরা এই যে ব্যালেন্স শিটে দেওয়া আছে 90,000 টাকা যেটি হচ্ছে সমাপনী উদ্বৃত্ত সেটিকে দেখানোর আসলে কোনো দরকার নেই, কারণ ডেবিট পাশে যে অ্যামাউন্টটি রয়েছে 2,20,000 টাকা সেটিকে আমরা দেখাচ্ছি। এরপর দেওয়া আছে সমাপনী মণিহারি মজুদ। সমাপনী মণিহারি রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, কারণ সমাপনী মণিহারি প্রারম্ভিক মণিহারি ও মণিহারি ক্রয়ের অংশ বিশেষ। যেহেতু প্রারম্ভিক মণিহারি ও মণিহারি ক্রয় রেয়ামিলের ডেবিটে দেখানো হয় সেহেতু সমাপনী মণিহারি আলাদাভাবে দেখানোর প্রয়োজন নেই। ঠিক আগের যে এক্সাম্পলগুলো আমরা দেখেছি একইভাবে এই সমাপনী মণিহারি মজুদ পণ্যের এক্সাম্পলটি সেম নিয়মে অনুসরণ করে। সম্ভাব্য দায় ও সম্পদ রেয়ামিলে দেখাতে হবে না, কারণ এগুলো নিশ্চিত সম্পদ বা নিশ্চিত দায় নয়। এরপর আমরা আসি রেয়ামিলে যে সমস্ত ভুল ধরা পড়ে। মূলত আমরা রেয়ামিলটি প্রস্তুত করে থাকি গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য, কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো সংশোধনের জন্য। যে সমস্ত ভুল আমরা রেয়ামিল প্রস্তুত করার মাধ্যমে উদ্ঘাটন করতে পারি সেগুলো এখানে দেওয়া আছে। যেমন বলা আছে যে খতিয়ানের স্থানান্তরের সময় কোনো একটি হিসাব বাদ পড়ে গেলে
অর্থাৎ হিসাবের যে দুটি আলাদা আলাদা খাত রয়েছে, ডেবিট এবং ক্রেডিট খাত, সেখান থেকে যদি মাত্র একটি হিসাব খাতকে আমরা অন্তর্ভুক্ত করি এবং অপর হিসাব খাতকে বাদ দিই, তাহলে সেই ভুলটি আমরা গ্রামীণে যখন হিসাব খাতগুলোকে অন্তর্ভুক্ত করব, সেই অ্যামাউন্টটি বাদ পড়ে যাবে। সেই অ্যামাউন্টটি বাদ পড়ে গেলে আমরা এটি সহজেই উদ্ঘাটন করতে পারবো যে 5,000 টাকার এই হিসাব খাতটি এখানে রয়েছে, যেটি উল্লেখ করা হয়নি খতিয়ানে, বা খতিয়ানে উল্লেখ করা হলেও রেয়ামিলে উল্লেখ করা হয়নি। এরপর আছে লেখার ভুল। জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরের সময় যদি এক হিসাবের ডেবিট অন্য হিসাবের ক্রেডিট দিকে, অথবা ক্রেডিট হিসাবকে ডেবিট দিকে লেখা হয়, অথবা খতিয়ানে দুবার লেখা হয়, যেমন এখানে রহিম হিসাবকে ডেবিটকে যদি খতিয়ানে ক্রেডিট দিকে লেখা হয় এবং নগদান হিসাবকেও ক্রেডিট করা হয়, অর্থাৎ তাহলে ক্রেডিট পাশে 10,000 টাকা চলে আসবে। এতে বোঝা যাবে যে 5,000 টাকার ভুলটি রয়েছে, তা আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবো। আবার যদি নগদান হিসাবকে ডেবিট পাশে লিখে আবার রহিম হিসাবকে ডেবিট পাশে লিখে, তেমনি একইভাবে ডেবিট থেকে 5,000 টাকার অ্যামাউন্ট বেশি হয়ে যাবে এবং ক্রেডিট থেকে 5,000 টাকার অ্যামাউন্ট কম হয়ে যাবে। তাহলে আমরা 5,000 টাকার অ্যামাউন্ট গুলোকে যখন চেক করতে থাকবো, তখন আমরা বুঝে যাব যে এই রহিম হিসাব এবং নগদান হিসাব দুটি হিসাব খাতে একসাথে একই পাশে চলে এসেছে। টাকার অঙ্কে ভুল। জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরের সময় যদি সমপরিমাণ টাকা দিয়ে ডেবিট ক্রেডিট করা না হয়, জাবেদা করার সময় যদি ভুলবশত টাকার অঙ্ক কম বা বেশি লেখা হয়, তবে সেই ভুল আমরা রেয়ামিল থেকে ধরতে পারি। যেমন এখানে বেতন পরিশোধ 2,000 টাকা, বেতন হিসাবকে ঠিকই 2,000 টাকা লেখা হয়েছে, কিন্তু নগদান হিসাবকে ভুলে বেশি লেখা হয়েছে 20,000 টাকা। এতে করে 18,000 টাকার হিসাবে গড়মিল দেখা যাবে, যা রেয়ামিল থেকেই বের করা সম্ভব। খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয় ভুল। জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরের পর যখন দুই পাশের যোগফলের মাধ্যমে উদ্বৃত্ত নির্ণয় করা হয়, তখন ভুল হলে, যেমন এখানে মূলধন হিসাব দেওয়া আছে 1,00,000 টাকা, বিক্রয় হিসাব 25,000 টাকা, আসবাবপত্র সহ বেতন হিসাব সহ এগুলো দেওয়া আছে কতগুলো টাকা, 1,25,000 টাকা, 1,25,000 টাকা। মূলত ব্যালেন্স সিডি হতো 75,000 টাকা, কিন্তু হিসাবের ভুলের কারণে এখানে 65,000 টাকা লেখা হয়েছে। এটি যখন এই হিসাব খাতগুলোকে আমরা রেয়ামিলে স্থানান্তর করব, তখন আমরা নগদান হিসাবের যে উদ্বৃত্তটি রয়েছে সেগুলোর সাথে যখন অন্যান্য উদ্বৃত্তগুলো রয়েছে সেগুলোর মিলিয়ে দেখবো, তখন আমরা বুঝতে পারবো যে এখানে 10,000 টাকার কম হিসাব দেখানো হয়েছে। খতিয়ান উদ্বৃত্ত রেয়ামিলে স্থানান্তর ভুল। যেমন এখানে দেয়া আছে নগদ উদ্বৃত্ত 15,000 টাকা ডেবিট, মূলধন 35,000 টাকা ক্রেডিট, বিক্রয় 25,000 টাকা ক্রেডিট এবং আসবাবপত্র 12,000 টাকা ডেবিট। এখানে ভুলবশত নগদান হিসাবকে ডেবিট না লিখে ক্রেডিটে 15,000 টাকা লেখা হয়েছে, বাদ বাকি অ্যামাউন্টগুলো ঠিক আছে। যখন আমরা রেয়ামিলে এই উদ্বৃত্তগুলো হিসাব করতে যাব, ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড যোগ করতে যাব, তখন আমরা দেখতে পারবো যে মোট 30,000 টাকার অ্যামাউন্টে ভুল রয়েছে। অর্থাৎ 30,000 টাকাকে যদি আমরা 2,000 টাকা 2 দিয়ে ভাগ করি, হবে 15,000 টাকা। তখন আমরা যদি চেক করতে যাই ডেবিট এবং ক্রেডিটকে আলাদা আলাদা ভাবে, তখন আমরা দেখবো যে নগদে 15,000 টাকা কম, সেটিকে আমরা নগদ হিসেবে লিখলেই এটি ভুলটি পেয়ে ফেলবো। রেয়ামিলে ডেবিট ও ক্রেডিট দিকে যোগফলের নির্ণয়ে ভুল করলে, যেমন এখানে দেওয়া আছে নগদ, বিক্রয়, আসবাবপত্র, মূলধন, বিনিয়োগ এবং অনিশ্চিত হিসাব। এখানে দেওয়া আছে 25, 10 এবং 15, মানে হচ্ছে 50,000 টাকা, আর এখানে দেওয়া আছে 50,000 টাকা। এখানে অনিশ্চিত হিসাব নামে 5,000 টাকা দিয়ে এটিকে 55,000 টাকা বানিয়ে ফেলা হয়েছে, কিন্তু ডেবিট সাইডে কিন্তু এখনো 50,000 টাকাই রয়েছে। এটিকে আমরা এই হিসাব খাতের যদি ডেবিট এবং ক্রেডিট সাইডে যোগ বিয়োগ করতে চাই, তাহলে এই ভুলটি সহজেই বের করে ফেলা সম্ভব। এতক্ষণ আমরা দেখলাম যে সমস্ত ভুলগুলো রেয়ামিল থেকে আমরা সহজেই উদ্ঘাটন করে ফেলতে পারি, কিন্তু কিছু কিছু ভুল এমন রয়েছে যেগুলো রেয়ামিল প্রস্তুত করলেও এই ভুলগুলো বের করা সম্ভব নয়। এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে করণিক ভুল, একটা হচ্ছে নীতিগত ভুল। করণিক ভুল পড়ার মধ্যে রয়েছে বাদ পড়ার ভুল, অর্থাৎ লেনদেন সংঘটিত হয়েছে কিন্তু এটিকে প্রাথমিক হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়নি এবং খতিয়ানের কোথাও লিপিবদ্ধ করা হয়নি, তাহলে এই ভুলকে আমরা এই রেয়ামিলের মাধ্যমে হিসাবভুক্ত করতে পারবো না, কারণ এর কোনো লেনদেনের প্রমাণই থাকবে না। এছাড়াও যদি জাবেদাতে লিপিবদ্ধ হয়েছে কিন্তু খতিয়ানে লিপিবদ্ধ হয়নি, এমন কোনো ভুলও থাকে, তাহলে সেই ভুলেও আমরা রেয়ামিল থেকে উদ্ঘাটন করতে পারবো না, কারণ রেয়ামিলের যে খতিয়ানগুলো রয়েছে সেগুলো খতিয়ানের আসলে লেনদেনগুলো থেকে রেয়ামিল প্রস্তুত করা হয়। আবার লেখার ভুল, যদি প্রাথমিক হিসাব বইতে কোনো লেনদেনের পরিমাণ দুই পক্ষেই, ডেবিট এবং ক্রেডিট দুই পক্ষেই
ভুল লেখা হয় বা কম লেখা হয়, তবে তা খতিয়ানেও কম লেখা হবে এবং রেওয়ামিলেও তা কম পরিমাণ অ্যামাউন্টই দেখানো হবে। যদিও রেওয়ামিলের ডেবিট এবং ক্রেডিট সাইড মিলে যাবে, কারণ যেহেতু দুই পাশের অ্যামাউন্টই সেম। যেমন এখানে দেয়া আছে 50,000 টাকার বদলে যদি 5,000 টাকা ডেবিট এবং ক্রেডিট লেখা হয়, তাহলে রেওয়ামিলেও 5,000 টাকা ডেবিটে এবং 5,000 টাকা ক্রেডিটে যাবে। বাকি 45,000 টাকার হিসাব রেওয়ামিলের কোথাও আসতে পারবে না। বেদাখিলের ভুল, যেমন প্রাথমিক হিসাবের বই হতে খতিয়ান হিসেবে স্থানান্তরের সময় যদি একটি হিসাবের পরিবর্তে অন্য একটি হিসাবে সঠিক দিকে টাকার অঙ্ক লেখা হলে যে ভুল হয় উহাকে বেদাখিলের ভুল বলে। যেমন কালামের নিকট হতে 20,000 টাকা নগদ পাওয়া গেল, ইহা ডেবিট দিকে ঠিকই লেখা হয়েছে, কিন্তু ক্রেডিট দিকে কালামের পরিবর্তে সালামের হিসাবকে ক্রেডিট করা হয়েছে, ইহাও রেওয়ামিলে মিলে যাবে। কারণ যখন কালামের নিকট হতে নগদ টাকা পাওয়া গেল তখন আমরা লিখতাম এরকম যে নগদান হিসাব ডেবিট এবং কালাম হিসাব ক্রেডিট, কিন্তু এক্ষেত্রে আমরা লিখেছি নগদান হিসাব ডেবিট এবং সালাম হিসাব ক্রেডিট। তাহলে আমরা রেওয়ামিলের ঘরে কোনো কিন্তু পরিবর্তন আসবে না, কিন্তু এটি কালামের পরিবর্তে সালামের ঘরের সালামের হিসেবে উলটপালট হয়ে যাবে। পরিপূরক বা সংশোধক ভুল, একটি ভুল দাখিলার দ্বারা উভয় দিক সমান হলে, যেমন শিহাবের হিসাবে 5,000 টাকা ডেবিট হওয়ার কথা ছিল, উহা ভুলে 500 টাকা ডেবিট হয়েছে। আবার জামিনের হিসাবে 5,000 টাকা ক্রেডিট হওয়ার কথা ছিল, ইহা ভুলে 500 টাকা ক্রেডিট হয়েছে। ফলে এটি কিন্তু রেওয়ামিলে মিলে যাবে, কারণ যে 4,500 টাকার অ্যামাউন্টের গরমিল রয়েছে সেটি কিন্তু ব্যালেন্স হয়ে গেল, কিন্তু শিহাব হিসাব এবং জামিনের হিসাব এই দুটি হিসাবের মধ্যেই পার্থক্য থেকেই যাবে। নীতিগত ভুল, যদি হিসাব বিজ্ঞানের নীতিকে লঙ্ঘন করে কোনো জাবেদা লিপিবদ্ধ হয় বা খতিয়ান লিপিবদ্ধ হয় এবং তা থেকে রেওয়ামিল প্রস্তুত করা হয়, তবে সেই ভুলগুলোর মাধ্যমে কিন্তু এই মুনাফা বা মূলধন জাতীয় ভুলগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো না। যেমন এখানে কলকব্জার প্রায় 50,000 টাকা, এখানে কলকব্জা হিসাবকে ডেবিট না করে যদি প্রায় হিসাবকে ডেবিট করা হয় তাহলে টাকার অ্যামাউন্ট কিন্তু সেমই থাকবে, শুধুমাত্র আইটেমটি চেঞ্জ হয়ে যাবে। কলকব্জা মেরামত খরচ 5,000 টাকা, এটিকে কলকব্জা হিসেবে ডেবিট করা হয়েছে, মেরামত হিসাব খরচকে ডেবিট করা না হয়ে। অর্থাৎ আমরা বলতে পারি মূলত রেওয়ামিল থেকে আমরা যে টাকার পরিমাণটি রয়েছে, টাকার পরিমাণের যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করতে পারি, কিন্তু আইটেমের কোনো যদি ভুল থাকে বা জাবেদা বা খতিয়ানে যদি কোনো হিসাব খাতের ভুল থাকে তবে সেটিকে আমরা আইডেন্টিফাই রেওয়ামিলের মাধ্যমে করতে পারবো না। এরপরও আমাদের অশুদ্ধ রেওয়ামিলকে শুদ্ধ করার কিছু নিয়ম রয়েছে, যদিও এটি কোনো স্বতঃসিদ্ধ নিয়ম নয়, তারপরেও সংশোধন করার জন্য আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারি। যেমন যখন আমাদেরকে রেওয়ামিল প্রস্তুত করতে দিবে সেক্ষেত্রে যদি রেওয়ামিলের গরমিল হয়, অনিশ্চিত হিসাব লেখার আগে আমরা কিছু জিনিস খেয়াল করব, কারণ আমাদের লেখা লিপিবদ্ধ করার সময় আমাদের নিজেদেরও কিছু ভুল ত্রুটি হতে পারে। যেমন সবসময় ডেবিট ও ক্রেডিট পাশের যোগফল ঠিক আছে কিনা তা যোগ করে দেখতে হবে, প্রতিটি হিসেবের যে রেওয়ামিলে তোলা হয়েছে কিনা তা দেখতে হবে। দরকার হলে আমরা পেন্সিল বা পেন দিয়ে এটাকে আইডেন্টিফাই করে দিতে পারি যে হিসাব খাতকে আমরা খাতায় লিখেছি। ডেবিট এবং ক্রেডিট উদ্ধৃতগুলোকে ডেবিট এবং ক্রেডিটেই লেখা হয়েছে কিনা তা আমাদেরকে দেখতে হবে। লেনদেনগুলো জাবেদা হতে লেনদেনগুলো খতিয়ানের সংশ্লিষ্ট হিসাবে ঠিকমতো তোলা হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। হিসাবের উদ্ধৃত রেওয়ামিলের ভুল অঙ্কে ভুল ঘরে তোলা হয়েছে কিনা তা দেখতে হবে। ডেবিট এবং ক্রেডিট যে পার্থক্যটি থাকবে যোগফলে সেটিকে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করব এবং সেই অ্যামাউন্টে আমরা দেখব যে হিসাব খাতের কোন প্রশ্নের কোন ঘরে রয়েছে এবং সেটিকে আমরা রেওয়ামিলে তুলতে পেরে আমাদের ম্যাথসের খাতায় তুলতে পেরেছি কিনা সেটা আমরা দেখব। পূর্ববর্তী বছরের হিসাব সময়ের যে সমূহ চলতি বছরের খতিয়ানে ঠিকমতো তোলা হয়েছে কিনা তা আমাদেরকে দেখতে হবে। তারপরেও যদি কোনো ভুল থেকে থাকে, যে যোগফলের গরমিলটি থেকে থাকে, তাহলে তা সাময়িকভাবে আমরা অনিশ্চিত হিসাব নামে সেই যে পার্থক্যটি রয়েছে সেই পার্থক্যের অ্যামাউন্টটিকে আমরা যেই খাতে ডেবিটে বা ক্রেডিট সাইডে যেই সাইডে কম হয়েছে সেই সাইডে লিখে আমরা অনিশ্চিত হিসাব নামে লিখে এটিকে বন্ধ করে দিতে হবে। অনিশ্চিত হিসাবটি মূলত এতক্ষণ ধরে আমরা কথা বলছিলাম অনিশ্চিত হিসাব নিয়ে। রেওয়ামিলের দুই পাশ সমান করার জন্য সাময়িক সময়ের জন্য যে হিসাব খোলা হয় তাকে আমরা বলে থাকি অনিশ্চিত হিসাব। মূলত গাণিতিক সূত্র যাচাইকরণের উদ্দেশ্যে সাধারণত রেওয়ামিল প্রস্তুত করা হয়। জাবেদা থেকে খতিয়ানে, খতিয়ান থেকে রেওয়ামিলের স্থানান্তর প্রক্রিয়ায় কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে তা সংশোধন করে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী প্রস্তুত করে প্রকৃত চিত্র প্রকাশ করা হয়। কোনো ভুল খুঁজে না পেলে এই অনিশ্চিত হিসাবের মাধ্যমেই সেটিকে ক্লোজ করে দেওয়া হয়।
পরবর্তীতে যদি কোনো ভুল সংশোধন উদ্ঘাটিত হয় তবে সংশোধনী জাবেদার মাধ্যমে ভুল সংশোধন করে হিসাব বন্ধ করতে হয়। এই সংশোধনী জাবেদা সম্পর্কে আমরা যখন উপরের ক্লাসে যাব সেই সম্পর্কে আমরা ধারণা পাবো। এখানে একটি উদাহরণ দেওয়া আছে। 2011 সালের 31শে মার্চ তারিখে খতিয়ানের উদ্ধৃত সমূহ দেওয়া আছে জনাব মামুনের। এই উদ্ধৃতগুলো রয়েছে নগদান, মূলধন, বিক্রয়, দেনাদার, ক্রয়, বেতন খরচ, বাড়ি ভাড়া খরচ, মজুরি খরচ ইত্যাদি। তাহলে এখান থেকে যখন আমরা র্যামেল প্রস্তুত করব তখন আমরা ক্রমিক নাম হিসেবে শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট এবং ক্রেডিট টাকা লিখব। এখানে যেই হিসাব আইটেমগুলো দেওয়া আছে সেই আইটেমগুলো লিখবো এবং আইটেমগুলোর পাশে সেটি ডেবিট খাতে না ক্রেডিট খাতে যাবে সেই অ্যামাউন্টটি আলাদা আলাদা পক্ষে আমরা আলাদা আলাদা করে লিখবো। যেমন এখানে নগদান হিসেবে আমরা জানি ডেবিট হয়, সেটাকে আমরা ডেবিট পাশে লিখবো। মূলধন হিসাব হয় ক্রেডিট, সেটাকে আমরা ক্রেডিট পাশে লিখবো। বিক্রয় হিসাব হয় ক্রেডিট, আমরা ক্রেডিট পাশে লিখবো। বাকি যেই অ্যামাউন্টগুলো রয়েছে সেগুলো সবগুলোই ডেবিট হয়, আমরা ডেবিট পাশে লিখবো। লাস্টে আমরা দুটো খাতকে যোগ করে দেখবো যোগফল মিলে গেছে কিনা। তাহলে দুটি সমান যোগফলের পরিমাণ লিখে আমরা দুটি দাগ টেনে হিসাব খাতকে ক্লোজ করে দিব। মূলত আমরা র্যামেলের যে আইটেমগুলো থাকবো আমরা হিসাব করব যে যখন আমরা জাবেদা করতাম তখন সেই আইটেমগুলোকে আমরা কোন খাতে দিতাম, ডেবিট নাকি ক্রেডিট খাতে। এটি নর্মাল জাবেদার যে রুলস আছে সেগুলোই ফলো করে এবং সেই হিসাবটি মাথায় রেখে আমরা ডেবিট এবং ক্রেডিট সাইডে লিখতে পারি, শুধুমাত্র কিছু বিবেচ্য বিষয় ছাড়া, যেটা আমি আগের সাইডগুলোতে দেখিয়েছিলাম যে প্রারম্ভিক হিসাবকে আমরা কোন সাইডে দিব, সমাপনী হিসাব কি দিব কি না, নগদ টাকা বা ব্যাংকের হিসাবের উদ্ধৃতের কি প্রাথমিক যে নাকি নরমাল সমাপনী উদ্ধৃত আসবে, এই খাতাগুলো মনে রেখে র্যামেল প্রস্তুত করা আসলে খুবই সহজ একটি পদ্ধতি। সবাই আমাদের সাথেই থাকো, কারণ আমাদের যে বোর্ড প্রশ্নের সমাধানগুলো রয়েছে এই চ্যাপ্টার রিলেটেড সেগুলো নিয়ে আমরা তোমাদের সামনে আসছি কিছুক্ষণের মধ্যেই।